উপকার করতে গিয়ে নিজের জীবনটাই বদলে ফেলল মায়া। অচেনা এক ছেলের স্ত্রী হয়ে সে কি কখনো নিজের অধিকার ফিরে পাবে? আসসালামু আলাইকুম, আমি তানজিনা। তানজু গল্প কথার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটা উপন্যাস, হৃদ মায়া প্রেম গাথা, পর্ব 1। এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটি সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া, এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙ্গা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়ার অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়লো মায়ায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারলো না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝলো না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আসলে লোকটির কপাল চেপে রেখে আগে নেয় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেসার ফল করেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট্ট পার্সটা গেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরে কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ পুরপুরে সারাটা দিন কাটালো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুড়িয়ে ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহারে পাওয়া চকলেট ছিল। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দারুণ সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়, কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল পুড়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাংচার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল। আশেপাশে খোঁজ করে একটা হোটেলে 2টো রুমও বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ের জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে, কিন্তু মায়া কিভাবে যেন তাদের হতে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটি বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ের কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিহুল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় ছিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনে দেখা মিলল ওর ছোট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়।
বাহিরের আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড়ঝাপটার বাতাস বইছে। আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে, তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতা চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায় আচ্ছা মতন ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে, আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ। যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতে ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে, অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়ার প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো। তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সে রাস্তা বন্ধ, কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত না। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতে আরো বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? বয়ার্ত মায়া মুখে তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবেও। অসহায় মায়া লোকটির কাজ চেপে কোনো মতে দৌড়ে বসে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়লো মায়ার কাঁধের উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠলো। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটি দুবাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পারছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরে ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাসফাস করলো। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ডিমের হাঁপিয়ে উঠলো লোকটিকে দাঁড়া করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতায় নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আটকে উঠে তৎক্ষণাৎ মায়া বামাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলো ভাবে পুনরায় কোমরে গুজলো। লোকটাকে ধরে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখলো মায়া হাইটে লোকটির কাঁধ সমান, তারপর আবার লোকটি ওজন মায়ের সাধ্যের বাহিরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি লাগালোই না ফেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারতো। মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠলো যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ের কাছে যে ভর ফেলছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারলো লোকটির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ের উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায়, তাহলে আরো বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া, তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে গেল সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবারই খেই হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটা পর দেখা মিল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পথে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পেছন পেছন গেল, কিন্তু বিপত্তি বাজলো অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলো। সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তা ভাবনায় এটে। ইতিমধ্যে চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে একচুট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধ লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ের পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য। মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে।
বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ের শাড়িটা অগাছালো, সাথে সাথে রক্তের লাল দাগে ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায়। এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকে লোকটির রক্তে ভিজা ছিল। তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনে বুঝতে পারছে মায়া নিশ্চুপ কান্না করলো। তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণমান্য কাজী হিসাবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশে এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এ ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটা ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা প্রেমের চশমা ভিতর দিয়ে চোখ উঠিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরো এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানা শুয়ে দিতে পিঠতে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটির দেখে তৎক্ষণাৎ গাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়াকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাসপাস করলো হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতে মায়া স্বস্তি হলো। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়লো যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া মন্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কি সব ভুলভাল বললো। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনো অব্দি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। মায়া দু হাতে মাথা চেপে বিছানা পাশে ঝুঁকে বসলো। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ।